স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে বিভিন্ন সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছিলাম। আমরা আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে প্রায় প্রত্যেক বৎসরই প্রশ্ন থাকে এবং তোমাদের সময়ও থাকবে, এটা নিশ্চিত। এবং এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা 20 মার্ক পেয়ে যাবে। এবং এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ এবং লিখতে সময় অনেক কম লাগে। সাধারণত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আনসার কিন্তু খানিকটা বড় এবং সেগুলো লিখতে কিন্তু একটু বেশি সময় লাগে। তাই সময় বাঁচাতে হলে এবং সুন্দর করে লিখতে হলে, সিকিউতে পুরো 50 পেতে হলে তোমাকে কিন্তু এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলোই আনসার করতে হবে। কারণ এখানে একটু ভুল হলেও কিন্তু সেটাকে স্কিপ করেন এক্সামিনাররা, কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক জটিল, এটা সকল শিক্ষার্থীর ধারণা। কিন্তু আমি আশাবাদী যে তোমরা যদি প্রত্যেকটা লেকচার ভালো করে দেখো তাহলে এই চ্যাপ্টারই তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। তো চলো আজকে আমরা প্রথমেই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখবো সেটা হচ্ছে কোন সাল লিপ ইয়ার কিনা। তোমরা জানো যে সালগুলো আছে আমাদের, সেখান থেকে কোন সাল লিপ ইয়ার এটা কিভাবে বের করে। এটা তোমরা প্রাইমারি স্কুল থেকে শিখে আসছো। আমরা প্রাইমারি স্কুলে এটা খুব মজা করে শিখতাম যে কোনো সালকে 4 দ্বারা ভাগ করলে যদি সেটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই বর্ষটা লিপ ইয়ার। এটা আসলে আমরা প্রাইমারি স্কুল থেকে শিখে আসছি, তবে এটা কিন্তু পুরোপুরি সত্য নয় যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলেই লিপ ইয়ার, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হইলে লিপ ইয়ার নয়। এটা পুরোপুরি সত্য নয়। এই যে 4 দ্বারা বিভাজ্য হলেই লিপ ইয়ার হবে, এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। এটা কিন্তু মনে রাখবো। আমরা এখানে আজকে টোটাল দুটি ফর্মুলা পাবো এই লিপ ইয়ার করার জন্য। তো চলো আমরা শুরু করি লিপ ইয়ারের অ্যালগরিদমটা। তো প্রথমে স্টার তোমরা জানো, প্রত্যেকটা অ্যালগরিদমের শুরুতে স্টার থাকবে। এরপরে রিড ইয়ার, অর্থাৎ এখানে আমি ধরো একটা সাল ইনপুট দেবো, ধরো 2000 সাল। কিবোর্ড থেকে আমি টাইপ করলাম 2000 সাল, তাহলে আমার ইয়ার হচ্ছে একটা পাত্র। এখানে আমি আসলে ইয়ার না দিয়ে ওয়াইও দিতে পারতাম। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই যখন কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট দিই তখন সেখানে আমরা এভাবে ধরি। যেমন গত পাঠে আমরা এবিসি ধরেছিলাম, কারণ সেখানে আমরা করেছিলাম যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা অথবা 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। সেখানে আমরা ইনপুট ধরেছিলাম এবিসি কে, অর্থাৎ প্রথম সংখ্যা এর মধ্যে থাকবে, দ্বিতীয় সংখ্যা বি এর মধ্যে থাকবে, তৃতীয় সংখ্যা সি এর মধ্যে থাকবে। তো আজকে আমরা কিবোর্ড থেকে যে সালটা ইনপুট দেবো সেটা ইয়ারের মধ্যে থাকবে। এই জন্য ইয়ার হচ্ছে আমাদের একটা পাত্র, তবে তোমরা চাইলে সংক্ষেপে ওয়াইও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এটা মনে রাখবে তোমরা। এখন আসো, ইপ ইয়ার পার্সেন্ট 400 ইকুয়াল 0। দেখো আমাদের শর্তটা হচ্ছে ইপ ইয়ার পার্সেন্ট 400, অর্থাৎ এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ, মনে রাখবা। এটা কিন্তু ভাগ নয়, এটা হচ্ছে ভাগশেষ। অর্থাৎ ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, ভালো করে দেখো, ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, দেখো এটা কিন্তু পার্সেন্ট, এবং পার্সেন্ট কিন্তু ভাগশেষ মিন করে। আমরা কিন্তু এখানে ভাগ করতেছি না। ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কত হয়, 0 হয়, তাহলে সালটা হবে লিপ ইয়ার। দেখো ফ্রেন্ড, যা ইয়ার ইজ লিপ ইয়ার, অর্থাৎ কোনো সালকে 400 দ্বারা ভাগ করলে যদি 0 হয় তাহলে সেই সালটা লিপ ইয়ার হবে। যেমন ধরো 2000 সালকে 400 দ্বারা ভাগ যায়। তারপরে ধরো এই যে তারপরে ধরো 3000 সাল, 4000 সাল, যতগুলো সাল পাবে, যেমন ধরো 2016, 2017, 2018, 2019, 2020 বা 2021, 2022, 2023, 2024, এই সালগুলোর প্রত্যেকটাকে তুমি 400 দ্বারা ভাগ করে দেখবা। যদি 400 দ্বারা যেটা ভাগ যাবে সেটা হবে লিপ ইয়ার, যেটা 400 দ্বারা ভাগ যাবে সেটা লিপ ইয়ার। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে 400 দ্বারা ভাগ না গেলে কি লিপ ইয়ার হবে না? 400 দ্বারা ভাগ না গেলেও কিন্তু লিপ ইয়ার হবে। আমরা কিন্তু এখানে দুটো শর্ত পাবো। প্রথম শর্ত আমরা চেক করব, প্রথম আমরা কি করব, সালকে 400 দ্বারা ভাগ করবো। তো 400 দ্বারা ভাগ করলে যদি লিপ ইয়ার হয় তাহলে তো হয়েই গেল, আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। যদি 400 দ্বারা ভাগ নেওয়া যায় তাহলে হবে, দেখো, এলস, অন্যথায় ইফ ইয়ার পার্সেন্ট 4 ইকুয়াল 0, অর্থাৎ ইয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করবো। খেয়াল করো, ধরো কোনো সালকে 400 দ্বারা ভাগ গেল না, তখন আমরা কি করব, তাকে 4 দ্বারা ভাগ করব এবং তাকে 100 দ্বারা ভাগ করবো। দেখো 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়,
ভালো করে দেখো তোমরা, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? 0 হবে, এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে লিপ ইয়ার হবে। তাহলে দুটো শর্ত। প্রথম শর্তে কি হবে? আমরা প্রথমেই যে সালটা পাবো তাকে 400 দ্বারা ভাগ করব। যদি 400 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায় তাহলে তো আনসার শেষ। ওকে, আমাদের প্রোগ্রাম শেষ, আমরা ফলাফল পেয়ে গেছি। যদি 400 দ্বারা ভাগ না যায় তাহলে এবার আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে লিপ ইয়ার। এখন এই দুটো শর্তের কোনোটাই যদি পালন না করে তাহলে লিপ ইয়ার হবে না। এই দুটো শর্তের কোনোটাই যদি পালন না করে তাহলে কিন্তু লিপ ইয়ার হবে না। তাহলে দেখো এই পুরো প্রোগ্রামটা স্টপ। তো আমরা একটা সংখ্যা দিয়ে এটা একটু চেক করে দেখি। ধরো কিবোর্ড থেকে কেউ একজন টাইপ করলো 2000 সাল। তো কিবোর্ড থেকে 2000 টাইপ করার সাথে সাথে কম্পিউটার কি করবে? তাকে 400 দ্বারা ভাগ করবে। কম্পিউটার মহাশয় তাকে 400 দ্বারা ভাগ করবে। তো দেখো 400 দ্বারা তো 2000 কে ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে দেখো 400 দ্বারা 2000 কে ভাগ করলে ভাগশেষ কত? 5। দেখো তাহলে 400 দ্বারা 2000 কে দেখো 400 দ্বারা আমরা ইয়ার কে ভাগ করলাম। ইয়ার মানে হচ্ছে 2000, অর্থাৎ কেউ একজন কম্পিউটার থেকে 2000 টাইপ করলে সেই 2000 টা কোথায় গিয়ে জমা হবে? ইয়ারের ভিতরে জমা হবে। তাহলে ইয়ারকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি এবং সেটা যদি 0 হয়, দেখো ভাগশেষ 0, তার মানে আমরা পেয়ে গেলাম কি? আমাদেরকে আনসার দেখাবো যে 2000, দ্য ইয়ার 2000 ইজ লিপ ইয়ার। দ্য ইয়ার 2000 ইজ কত? লিপ ইয়ার, অর্থাৎ 2000 সাল হচ্ছে কি? লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ। 2000 সাল হচ্ছে লিপ ইয়ার। কিন্তু কেউ একজন যদি কম্পিউটার থেকে 2016 টাইপ করে, তাহলে দেখো তাকে তো 400 দ্বারা ভাগ যাবে না। এই যে 400 দ্বারা কিন্তু তুমি 2000 সালকে ভাগ করতে পারবে না, তাহলে প্রথম শর্ত কিন্তু সে পালন করবে না। তাইলে যখনই আমরা কিবোর্ড থেকে কোনো সংখ্যাকে টাইপ করব, কোনো সালকে টাইপ করব, তখন সে প্রথম শর্তটা আগে ভেরিফাই করবে। প্রথম শর্তে ভেরিফাই করবে। তো প্রথম শর্ত কি ছিল? যে আমরা 2000 সাল টাইপ করার পরে 2000 সালটা ইয়ারের ভিতরে জমা হবে এবং 2000 সালকে আমরা 400 দ্বারা ভাগ করব। তো 2000 দ্বারা 400 কে ভাগ যাচ্ছে না, অর্থাৎ নিঃশেষী বিভাজ্য হচ্ছে না। 2000 দ্বারা 400 কে দেখো, বাক্সের হয়েছে কত? 16। তাহলে কিন্তু আমাদের হইতে হবে 0। যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে চেক করতে হবে। তাহলে 400 দ্বারা 2016 কে ভাগ করলে কত হবে? 5, এবং বাকশেষ হবে 16। তো বাকশেষ আমার 0 হওয়ার কথা। তাহলে দেখো প্রথম শর্তটা সে পালন করে, এবার আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। তাহলে এখন আমরা কি করব? এই 4 দ্বারা 2016 কে ভাগ করব। দেখো এই 4 দ্বারা 2016 কে ভাগ করলে কত হবে? দেখো 4 দ্বারা 2016 কে ভাগ করছে, দেখো ভাগশেষ 0 হয়েছে। 4 দ্বারা 2016 কে ভাগ করার পর ভাগশেষ কত হয়েছে? 0 হয়েছে। এবার 2016 কে আমরা 100 দ্বারা ভাগ করব।
তো 2016-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, দেখো 2016-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ নট ইকুয়াল 0। দেখো ভাগশেষ নট ইকুয়াল 0, তাহলে এই শর্তটা পালন করছে। তাহলে দেখো 2016 এই শর্তটা দ্বিতীয় শর্তটা পালন করছে। 2016 কিন্তু প্রথম শর্তটা পালন করেনি। এখন যদি কিবোর্ড থেকে কেউ একজন 2017 টাইপ করে, তো দেখো 2017-কে 400 দ্বারা ভাগ করা যাবে না, তারপরে 2017-কে 4 দ্বারা ভাগ করা যাবে না, 2017-কে 100 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে দেখো 2017 কি হবে না, 2017 লিপ ইয়ার হবে না। তাহলে তোমাদেরকে কিন্তু বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে যে যতগুলো শর্ত থাকবে প্রত্যেকটা শর্ত তোমাকে তুলে ধরতে হবে। তোমরা প্রাইমারি স্কুল থেকে শুধু শিখছো মাত্র কি, যে কোনো সালকে যদি 400 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 400 সরি 4 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে লিপ ইয়ার হবে। কিন্তু আসলে এটা আমি আগে বলছি, এটা কিন্তু আসলে আংশিক সত্য, অর্থাৎ এটা পুরোপুরি সত্য নয়। তাহলে কি করতে হবে, কোনো সালকে যদি 400 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে। এরপরে প্রথম শর্ত যদি পালন না করে তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাবো। দ্বিতীয় শর্ত কি আছে, দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি 0 হয় এবং 100 দ্বারা ভাগ করলে যদি 0 না হয় তাহলেও লিপ ইয়ার হবে। তাহলে এই শর্ত অথবা এই শর্ত, এই দুটো শর্তে যেটাই পালন করুক না কেন লিপ ইয়ার হবে। আর যদি এই দুটো শর্তের কোনোটাই পালন না করে তাহলে কি হবে না, তাহলে লিপ ইয়ার হবে না। যেমন ধরো এই যে 2000 সাল এই প্রথম শর্তটা পালন করে, তাহলে দ্বিতীয় শর্তের কাছে যাওয়ার দরকার নাই। এরপরে আসো এবার 2016 প্রথম শর্তটা পালন করে না, কিন্তু সে দ্বিতীয় শর্তটা পালন করে, তাহলে সে লিপ ইয়ার হবে। কিন্তু 2017 প্রথম শর্তটাও পালন করে না, দ্বিতীয় শর্তটাও পালন করে না, তাহলে কি হবে, সে লিপ ইয়ার হবে না। তো চলো আমরা এবার এটার ক্লোজার দেখি। তো দেখো স্টার্টের জন্য বরাবরই হবে উপবৃত্ত, তোমরা জানো। এরপর হচ্ছে রিড ইয়ার, এবং এটা হচ্ছে ইনপুটের জন্য সমান্তরিক। এরপর হচ্ছে ইফ ইয়ার, এটা হচ্ছে শর্ত, এবং শর্তের জন্য হচ্ছে হীরক। তাহলে এখন এই শর্তটা যদি সত্য হয় তাহলে কি হবে, আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। যদি এটা সত্য হয় তাহলে হবে দ্য প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। এখন এই শর্তটা যদি মিথ্যা হয়, এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। দেখো এই শর্তটা যদি সত্য হয় তাহলে তো আমরা ফলাফল পেয়ে গেলাম। এই শর্তটা যদি সত্য হয় আমরা ফলাফল পেয়ে গেলাম, যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। এবার আসো দ্বিতীয় শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। দ্বিতীয় শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। কিন্তু দ্বিতীয় শর্তটা যদি মিথ্যা হয়, দেখো দ্বিতীয় শর্ত প্রথম শর্ত যদি সত্য হয় তাহলে কি হবে, লিপ ইয়ার হবে। আর প্রথম শর্ত যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। দ্বিতীয় শর্ত যদি সত্য হয় তাহলে লিপ ইয়ার হবে, ওই সালটা কি হবে, লিপ ইয়ার হবে। কিন্তু দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় তাহলে সালটা লিপ ইয়ার হবে না কোনোভাবেই। দ্বিতীয় শর্ত যদি মিথ্যা হয় সালটা কোনোভাবেই লিপ ইয়ার হবে না। তাহলে দেখো আমরা ফলাফল এটা পাইলেও প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা ফলাফল এটা পাইলেও প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা ফলাফল এটা পেলেও প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে এগুলাকে সংযোগ করে দিতে হবে। তাহলে এখন দেখো প্রচার থেকে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা প্রথমে একটা সালকে ইনপুট দেব। তো এই সালটাকে 400 দ্বারা ভাগ করব, 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে, লিপ ইয়ার হবে। তখন কি হবে, আমরা এইভাবে বাড়িতে চলে যাব। তো এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে এবার আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। দ্বিতীয় শর্তটা কি, ওই সালটাকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে, এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। যদি এরকম হয় তাহলে কি হবে, লিপ ইয়ার হবে। আর লিপ ইয়ার হইলে আমরা এইভাবে বাড়িতে চলে যাব। ঠিক একইভাবে যদি এই শর্তটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে কি হবে না, ওই সালটা লিপ ইয়ার হবে না, আমরা ফলাফলটা নিয়ে চলে যাব। অর্থাৎ
সত্য হইলে এক ধরনের ঘটনা, মিথ্যা হইলে আরেক ধরনের ঘটনা, এবং মিথ্যা হইলে কি হবে, সে দ্বিতীয় শর্তের কাছে যাবে। ঠিক একইভাবে দ্বিতীয় শর্তটা সত্য হলে এক ধরনের ঘটনা ঘটবে, মিথ্যা হলে আরেক ধরনের ঘটনা ঘটবে। তো এই কারণে তোমাদেরকে এই দুটো শর্তে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তোমরা কিন্তু প্রাইমারি স্কুলে থাকতে শুধুমাত্র একটা শর্তই শিখছো, যে শুধুমাত্র 4 দ্বারা যদি ভাগ হয় তাহলে লিপ ইয়ার, কিন্তু আসলে সেটা পুরোপুরি সত্য নয়। দুটোই কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো চলো এবার আমরা আরো একটা প্রোগ্রাম দেখি। কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এটা যে তোমরা চেনো, 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন প্রশ্নটা হচ্ছে, তোমরা তো চেনো, কিন্তু আসলে তোমরা কি বলতে পারবা যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আসলে কিভাবে বের করে? মনে রাখবা, জোড় সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড় সংখ্যা। যেমন 2 কে তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে ভাগশেষ 0। 4 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। 8 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। তাহলে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা হবে জোড় সংখ্যা। আর কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা। তোমরা কিন্তু এটা মনে রাখবা। তোমরা কিন্তু এটা জানো না। বাট তোমরা কিন্তু জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ভালোভাবেই চেনো। তো চলো আমরা শুরু করি। স্টার্ট। তাহলে আমরা একটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দেব। সেই সংখ্যাটা আমরা এর ভিতরে রাখবো। অর্থাৎ এ হচ্ছে আমাদের পাত্র। আমাদের পাত্রের ভিতরে আমরা কিবোর্ড থেকে টাইপ করার সাথে, সাথে সেটা পাত্রে গিয়ে জমা হয়ে যাবে। এবার আসো, ইফ a% 2 ইকুয়াল 0, অর্থাৎ ধরো কিবোর্ড থেকে কেউ একজন 4 টাইপ করছে। তো 4 কে সে কত দ্বারা ভাগ করবে? 2 দ্বারা ভাগ করবে। 2 দ্বারা ভাগ করলে যদি সেটা 0 হয়ে যায় তাহলে আমার ফলাফল কি হবো? তাহলে ফলাফল হবে ইভেন, অর্থাৎ মানে জোড় মানে হচ্ছে ইভেন। ধরো কিবোর্ড থেকে কেউ একজন টাইপ করছে। আচ্ছা, আমরা পুরোটা দেখিনি। আমরা আগে পুরো অ্যালগরিদমটা শেষ করি, তারপরে দেখব উদাহরণটা। তাহলে দেখো, অর্থাৎ তুমি যে সংখ্যাটাকে টাইপ করছো সেটাকে প্রথমে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কি হয়? 0 হয়। মনে রাখবে এটা কিন্তু ভাগশেষের চিহ্ন। এটা কিন্তু এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ভাগশেষের চিহ্ন। তাহলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে? জোড় সংখ্যা হবে। আর যদি অন্যথায় কি হইব? অন্যথায় এটা হবে বিজোড়। মনে রাখবা শর্ত একবার, অর্থাৎ শর্ত পালন করলে জোড় আর শর্ত পালন না করলে বিজোড়। অর্থাৎ এখানে একটা শর্ত দিয়ে শেষ হয়ে যাবে। যে শর্তটা যদি পালন করে তাহলে কি হবে? জোড় হবে। আর যদি শর্তটা পালন না করে তাহলে বিজোড় হবে। এরপরে কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেখি। ধরো কিবোর্ড থেকে কেউ একজন টাইপ করছে 4। কিবোর্ড থেকে কেউ একজন 4 টাইপ করছে। তখন আমাদের কম্পিউটার মশাই কি করবে? এটাকে 2 দ্বারা ভাগ করবে। তাহলে দেখো, 2 দ্বারা যখন আমরা 4 কে ভাগ করছি, যখন ভাগশেষ কত হয়েছে? 0। তার মানে আমাকে কি ফলাফল দেখাবে? যে 4 ইজ ইভেন। দ্য নাম্বার 4 ইজ ইভেন, অর্থাৎ 4 হচ্ছে জোড় সংখ্যা। সে আমাকে ফলাফল দেখাবে কি? 4 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা যখন আমরা 4 কে ভাগ করছি তখন কি হয়েছে? 0 হয়েছে। দেখো, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। কিন্তু কেউ একজন যদি কম্পিউটার থেকে 5 টাইপ করে, দেখো 2 দ্বারা যখন 5 কে ভাগ করছি তখন ভাগশেষ হচ্ছে 1। দেখো, আমার ভাগফল দেখারও দরকার নেই। আমাকে দেখতে হবে শুধুমাত্র ভাগশেষ। 2 দ্বারা আমরা 5 কে ভাগ করছি আর ভাগশেষ কত হইছে? 1। তাহলে এটা হবে বিজোড় সংখ্যা। তাহলে দেখো, এই শর্তটা যদি সত্য হয় তাহলে জোড় সংখ্যা, আর এই শর্তটা যদি পালন না করে তাহলে বিজোড় সংখ্যা। এইজন্য একটা শর্ত দিয়ে কিন্তু এখানে শেষ। কারণ এখানে দুটো ঘটনা। যেমন ধরো তোমরা জানো যে সুইচ অন থাকলে বাল্ব জ্বলবে, সুইচ অফ থাকলে জ্বলবে না। অর্থাৎ অন থাকলে জ্বলবে আর অন না থাকলে জ্বলবে না। অর্থাৎ এখানে এই শর্তটা যদি পালন করে তাহলে সংখ্যাটা হবে জোড় সংখ্যা, আর এই শর্তটা যদি পালন না করে এই সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। এই কারণে একটা শর্ত দিয়ে কিন্তু আমরা শেষ করে দিয়েছি। আর মনে রাখবে, প্রথমবার ব্যবহার করার পরে আমরা এলস ইফ ব্যবহার করি, কিন্তু ইফ কখন ব্যবহার করা হয়? যখন শর্ত লেখা থাকে তখন আমরা ইফ ব্যবহার করি, আর যখন শর্ত থাকে না তখন শুধুমাত্র এলস ব্যবহার করি। অর্থাৎ ইফ এত ইকুয়াল 0, প্রিন্ট এ ইজ ইভেন। অন্যথায় প্রিন্ট এ ইজ অড। অর্থাৎ এইটা যদি সত্য হয় তাহলে এ হবে জোড় সংখ্যা, অন্যথায় এ হবে বিজোড় সংখ্যা। এটার অর্থ হচ্ছে কি? এটা যদি সত্য হয় এ হবে জোড় সংখ্যা, অন্যথায় এ হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই শর্তটা যদি সত্য হয় তাহলে সংখ্যাটা হবে জোড় সংখ্যা, আর এই শর্তটা যদি মিথ্যা হয় সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটা হবে জোড় সংখ্যা, আর 0 না হলে সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। চলো আমরা প্রসার দেখি।
তো স্টার্ট তোমরা জানো স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপর হচ্ছে রিড, এটা হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য বরাবরই সামান্তরিক, এরপর হচ্ছে শর্ত, ইফ, ইফ মানে শর্ত, আর শর্তের জন্য হচ্ছে হীরক আকৃতির চিহ্ন। তাহলে দেখো এই শর্তটা যদি এখন সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয় তাহলে কি হবে, সংখ্যাটা হবে জোড়। এই শর্তটা যদি সত্য হয় সংখ্যাটা হবে জোড়, মনে রাখবা। আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, সংখ্যাটা হবে বিজোড়। তাহলে দেখো সত্য হইলে সংখ্যাটা জোড়, আর কোনো শর্তের কাছে যাবে না কিন্তু। আর আমরা একটু আগে যেটা করি যে আমি এই যে অ্যালগরিদম প্রচার দেখছি সেখানে দুটো শর্ত ছিল, তো প্রথম শর্ত মিথ্যা হলে সে দ্বিতীয় শর্তের কাছে যাইতো, তারপরে দ্বিতীয় শর্ত সত্য হলে একজনের ঘটনা, মিথ্যা হলে একজনের ঘটনা। কিন্তু এখানে কোনো একটা শর্ত দিয়েই সব শেষ। এই শর্তটা যদি সত্য হয় আমরা পেয়ে যাবো যে সংখ্যাটা জোড় সংখ্যা, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। এখন দেখো এটাও যদি ফলাফল আমরা পেয়ে যাই তাহলে প্রোগ্রাম শেষ, এটা ফলাফল হইলেও প্রোগ্রাম কিন্তু শেষ, অর্থাৎ আমরা যে কোনো একটা সিদ্ধান্ত পেলে প্রোগ্রাম কিন্তু শেষ। এরপরে এই দুটোকে জয়েন্ট করে আমাকে স্টপ করে দিতে হবে প্রোগ্রামটা, অর্থাৎ ফলাফল এটা হইলেও প্রোগ্রাম শেষ, ফলাফল এটা হইলেও প্রোগ্রাম শেষ। তাহলে দেখতে হবে, তোমাকে মনে রাখতে হবে একটা শর্ত দিয়ে দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে গেছে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে সংখ্যাটা হবে জোড় সংখ্যা, আর এই শর্তটা যদি মিথ্যা হয় সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। এখন দেখো আমরা এইটা ফলাফল হইলেও প্রোগ্রাম শেষ, আর এটা ফলাফল হলেও কিন্তু প্রোগ্রাম আমার শেষ। তো চলো এবার কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো ধনাত্মক ঋণাত্মক সংখ্যা তোমরা চেনো, যে ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে, ধনাত্মক সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না। তো আসো শুরু করি আমরা, স্টার্ট। তাহলে আমরা যে সংখ্যাটা কিবোর্ড থেকে টাইপ করবো সেটা এর ভিতরে জমা থাকবে, এ হচ্ছে একটা পাত্র। তাহলে এখন দেখো এই সময় তুমি কিবোর্ড থেকে যে সংখ্যাটা টাইপ করবে সেই সংখ্যাটা যদি 0 এবং 0 থেকে বড় হয়, তুমি দেখো কিবোর্ড থেকে তুমি যে সংখ্যাটা টাইপ করবা সেটা যদি কি হয়, 0 এবং 0 থেকে বড় হয়, দেখো এ গ্রেটার দেন ইকুয়াল 0, এখানে কি লেখা আছে, এ গ্রেটার দেন ইকুয়াল 0। কিবোর্ড থেকে আমরা যে সংখ্যাটা টাইপ করবো সেটা যদি 0 এবং 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো কি সংখ্যাটা হচ্ছে ধনাত্মক অর্থাৎ পজিটিভ, অন্যথায় সেটা হবে নেগেটিভ। দেখো একটু আগে আমরা যেটা করছি সেটার মতো একটা শর্ত দিয়েই সব শেষ। এই শর্তটা যদি সত্য হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, আর এই শর্তটা যদি মিথ্যা হয় সেটা ঋণাত্মক সংখ্যা। দেখো এরপরে স্টপ। তো আমরা একটা উদাহরণ দেখি। ধরো কিবোর্ড থেকে আমি টাইপ করলাম 4, তাহলে কম্পিউটার মহাশয় বলবে যে এই সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধরো কিবোর্ড থেকে আমি টাইপ করলাম 0, তাহলে কম্পিউটার মহাশয় বলবে এটা ধনাত্মক সংখ্যা। কিন্তু যদি আমি কিবোর্ড থেকে -4 টাইপ করি তাহলে সে আমাকে বলবে যে এটা ঋণাত্মক সংখ্যা। দেখো তাহলে আমাকে দেখতে হবে যে এই শর্তটা পালন করলে ধনাত্মক, আর এই শর্তটা পালন না করলে ঋণাত্মক। তাহলে দেখো কেউ যদি কিবোর্ড থেকে 4 টাইপ করে তাহলে তাকে ফলাফল দেখাবে যে দা 4 ইজ পজিটিভ, যদি কেউ 0 টাইপ করে তাকে দেখাবে দা 0 ইজ পজিটিভ, আর কেউ যদি এটা টাইপ করে তাহলে তাকে বলবে দা -4 ইজ নেগেটিভ। এটি হচ্ছে মূল কথা। চলো আমরা এটা ফ্লো চার্ট দেখি। স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপর হচ্ছে সামান্তরিক, তোমরা জানো রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য সামান্তরিক, এরপর হচ্ছে শর্ত, শর্তের জন্য হচ্ছে হীরক আকৃতির চিহ্ন, এটা যদি ট্রু হয় অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে আমরা ফলাফল কি পাবো, যে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই শর্তটা যদি সত্য হয় সংখ্যাটা হবে ধনাত্মক সংখ্যা, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে সংখ্যাটা হবে ঋণাত্মক সংখ্যা। এবার ফলাফল এটা পাইলেও প্রোগ্রাম শেষ, ফলাফল এটা পাইলেও প্রোগ্রাম শেষ। তাহলে স্টপের জন্য হচ্ছে উপবৃত্ত। তাহলে দেখো এখানে ঘটনা কিভাবে ঘটতেছে, প্রথমে আমরা শুরু করলাম একটা সংখ্যাকে কিবোর্ড থেকে ইনপুট দিলাম, ধরো আমরা কিবোর্ড থেকে 4 কে ইনপুট দিলাম, তখন সে কি করবে, এখানে দেখাবে যে 4 গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এটা হচ্ছে সত্য, সত্য হলে সে এইভাবে চলে যাবে। এখন যদি আমি কিবোর্ড থেকে -4 টাইপ করি তাহলে এখানে থাকবে -4 এবং এটা হবে মিথ্যা, তাহলে সে এভাবে এখান দিয়ে চলে যাবে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে প্রথমেই যে প্রোগ্রামটা আলোচনা করছি সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমাদেরকে কিন্তু এই প্রথম প্রোগ্রামটা ভালো করে মনে রাখতে হবে এবং তুমি যদি প্রথমটা ভালোভাবে মনে রাখতে পারো তুমি পরের দুটো অবশ্যই পারবা। পরের দুটো একটা শর্ত দিয়ে শেষ, যে শর্তটা সত্য হইলে একজনের ঘটনা, মিথ্যে হলে আরেকজনের ঘটনা, আমাদের প্রোগ্রাম শেষ। তো তোমরা প্রত্যেকটা প্রোগ্রামই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।